বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের। প্রজ্ঞাপন জারি, ম্যাচ সরিয়ে নিতে বিসিবির চিঠির জবাব এখনো দেয়নি আইসিসি। মনোনয়নের বাছাইয়ে দ্বিমুখী নীতি প্রয়োগের অভিযোগ, প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু, দ্বৈত নাগরিকত্ব যাচাই কমিশন। একটি অংশ এখনো স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপি নেতাদের। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান। প্রশাসনের পূর্ণ সমর্থন পাচ্ছে বিএনপি, করছে একপাক্ষিক আচরণ, অভিযোগ এনসিপি নেতাদের। আবারও ফ্যাসিবাদ ফেরার শঙ্কা। এবং জুলাইয়ে গণকবর দিয়ে আরও ৮ শহীদের পরিচয় মিলেছে। ৭ জানুয়ারির মধ্যেই হাতি হত্যা মামলার চার্জশিট আশ্বস্ত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। বাংলাদেশে আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। দুপুরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন আদেশ জারি করা হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ে জারি করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে আসার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি বিসিসিআই। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে বিসিবির চিঠির জবাব এখনও দেয়নি আইসিসি। যদিও এ নিয়ে বেশ জটিলতায় পড়তে হবে আইসিসিকে। বাংলাদেশের ম্যাচ ভারতে হওয়ায় টুর্নামেন্টের পুরো সূচি পরিবর্তনের ঝামেলা পোহাতে হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৭ ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ টি-20 বিশ্বকাপ। এক মাসের মতো সময় থাকা বিশ্ব আসরের সূচি থেকে ভেন্যু সবকিছুই ঠিকঠাক। তবে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় শেষ সময়ে তৈরি হয়েছে অস্থিরতা। দোলাচলে পড়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভবিষ্যৎ। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় এরই মধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ম্যাচ ভেন্যু পরিবর্তনের জোরালো দাবি তুলেছে দেশের ক্রিকেট বোর্ড। তবে সব যখন ঠিক, সেই সময়ে কি সিদ্ধান্ত নেবে আইসিসি? বাংলাদেশের অনুরোধে সাড়া দিলে আইসিসিকে লজিস্টিক ব্যবস্থাপনা ছাড়াও দলগুলোর নিরাপত্তা সহ সম্প্রচারের বিষয়ের মতো অনেক জটিল বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে ২০ দলের এই টুর্নামেন্টে ভারতের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। শুধু প্রথমটিই নয়, সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের ৪ ম্যাচের সবকয়টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে। পরের ২ প্রতিপক্ষ ইতালি এবং ইংল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেন্সে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপের সবশেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। এক্ষেত্রে গ্রুপের বাকি প্রতিপক্ষের ম্যাচের হিসেব মেলাতে পুরো সূচি ওলট পালট করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তবে আইসিসি যদি এত জটিল প্রক্রিয়া এড়াতে বিসিবির অনুরোধেই সাড়া না দেয়, সেক্ষেত্রে ওয়াক ওভারের পথে হাঁটতে হবে আইসিসিকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো পয়েন্ট অর্জন করবে। এ ধরনের ঘটনায় টুর্নামেন্ট কার্যত ১৯ দল হয়ে যাবে, আর শুরুর আগেই টুর্নামেন্ট আকর্ষণ হারাবে অনেকটাই। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য ওয়াক ওভারের একাধিক ঘটনা রয়েছে। ১৯৯৬ বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ বিশ্বকাপের ম্যাচ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড এবং কেনিয়ায় যায়নি নিউজিল্যান্ড। শরীফ রওশন, এখন।
আইপিএল ইস্যুতে যখন ডামাডোল ক্রিকেট পরিস্থিতি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই সহকর্মী নোমান আবদুল্লাহকে স্টুডিওতে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। নোমান, দেখছিলাম আমরা দুটি প্রতিবেদনের মধ্যে আইপিএলের মুস্তাফিজ যে ইস্যুটি গত 2 দিন ধরে এই বিশ্ব ক্রিকেটে তোলপাড়, কারণ মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে নেওয়া হলো, তারপর আবার সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে ভারতের সাথে বাংলাদেশ বাদ দেওয়া হলো, সব মিলিয়ে এখন যদি মুস্তাফিজকে তো বাদ দেয়াই হলো, যদি বাংলাদেশের ম্যাচগুলোকে পরিবর্তন করতে হয়, আমরা দেখছিলাম বেশ জটিলতায় পড়তে হবে আইসিসি থেকে। এখন সব মিলে কি মনে হয় বাংলাদেশ যে যাবে এখানে অনুষ্ঠান যে ক্রিকেট যে শুরু হচ্ছে আগামী মাস থেকে, সব মিলে কি পরিস্থিতিতে পড়তে যাচ্ছে? উজ্জ্বল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সাফ জানিয়েই দিয়েছে গতকাল যে বাংলাদেশ ভারতে ট্রাভেল করতে চায় না, তারা শ্রীলঙ্কায় যেতে চায়। এবং গতকাল থেকে আমাদের বিসিবির যে বোর্ড কর্তারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল বারবারই। তারা সবাই বলছিলেন যে তারা নিজেরাও নীতিগতভাবে একমত ছিলেন, বোর্ড পরিচালকরাও নীতিগতভাবে একমত ছিলেন যে তারা ভারতে যাবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনসার্নটা জানিয়েছে সেটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার, এবং সেই নিরাপত্তার ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করছিলাম যে বাংলাদেশের কিন্তু ভারতে কিন্তু নিরাপত্তার বিষয়ে এর আগেও অনেকগুলো ঘটনা আছে যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট দলের উপরও কিন্তু একবার হামলা করা হয়েছিল। হামলা করা হয়নি ঠিক, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশের ক্রিকেট দল যেখানে অবস্থান করছিল সেই টিম হোটেলের বাইরে তারা বিক্ষোভ করেছিল, এবং বাংলাদেশ দল সে সময় বের হলে কোনো ইনসিডেন্ট হতেও পারত। আমরা গত বছরও দেখেছি যে এই কয়েক মাস 2-3 মাস আগেই ভারতে যে নারী বিশ্বকাপ হলো সেখানে অস্ট্রেলিয়ান 2 জন ক্রিকেটারের উপর হচ্ছে একজন ভারতীয় চড়াও হয়েছিল, হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছিল, তাকে গ্রেফতারও করা হয়েছিল, এবং সেই অস্ট্রেলিয়ান 2 জন ক্রিকেটার বিসিসিআইকে সরাসরি হচ্ছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল। সবকিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তার যে ব্যাপারটা ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে অ্যাটেনশনটা ড্র করেছে, সে ব্যাপারে একটা যৌক্তিক ব্যাখ্যা তাদের কাছে নিশ্চয়ই আছে। এখন বাংলাদেশ যে দাবি জানিয়েছে, বাংলাদেশ এখান থেকে সরে যেতে চায়, বাংলাদেশ তাদের ম্যাচ ভেন্যুগুলো সরিয়ে নিতে চায়। বাংলাদেশ আইসিসিকে চিঠি দিয়েছে, আইসিসি এখন পর্যন্ত আজকেই প্রথম কার্যদিবস শুরু হয়েছে তাদের সপ্তাহের, তারা আজকের মধ্যে হয়তো একটা ডিসিশন জানাবে। এই ডিসিশনটা নেওয়া সহজ না, বাট তারা নিশ্চয়ই এটার উত্তর দেবে। এবং আমরা যদি দেখতে পাই পাকিস্তানের সাথে কিন্তু ভারতের সম্পর্ক মোটেও ঠিক নেই, এবং পাকিস্তান কিন্তু আগে আবেদন করে রেখেছিল, এর জন্য পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় চলে গিয়েছে। সেক্ষেত্রে এখন বাংলাদেশের ম্যাচগুলো যদি চলে যায় সেখানে তো পসিবিলিটি যেহেতু রয়েছে কি না? বাংলাদেশের ম্যাচগুলো অবশ্যই এখন যেহেতু দুটো দল এই টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করছে, হোস্ট করছে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় অবশ্যই শ্রীলঙ্কাতেই শিফট হবে, যদিও একটু কঠিন হবে, কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু সবগুলো ম্যাচের শিডিউল করা হয়ে গেছে, এখন রিশিডিউল করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ওই শ্রীলঙ্কায় খেলতে যায়, বাংলাদেশের প্রতিপক্ষ যারা হবে তাদেরকেও সেখানে ট্রাভেল করতে হবে। দুটো ম্যাচের মধ্যে 2-3 দিনের বেশি গ্যাপ তো পাওয়া যায় না, সেক্ষেত্রে আবার আপনাকে রিশিডিউল করতে হবে, হচ্ছে ম্যাচ ব্যবধানগুলো বাড়াতে হবে, কারণ হচ্ছে আপনার 2 দিনের মধ্যে তো আপনি শ্রীলঙ্কায় খেলে এসে 2 দিন পরে এসে আবার ইন্ডিয়াতে খেলা মুশকিল। সো এই রিশিডিউলিং করতে হবে, সেক্ষেত্রে টুর্নামেন্টের ব্যাপ্তিটাও আরও একটু বড় হবে, যেটা 8 মার্চে শেষ হওয়ার কথা সেটি হয়তো 15-20 মার্চেও চলে যেতে পারে। এবং সবশেষ ছোট্ট করে জানতে চাই, যেহেতু আজকে কিছুক্ষণ আগে নির্দেশ আসলো, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে, আমরা যেগুলো দেখি ফেসবুক অনেক পেজ রয়েছে, ইউটিউব পেজ রয়েছে, টিভিতে যদি নাও দেখা হয় সেক্ষেত্রে অনলাইনে এগুলো বন্ধ করতে পারবে কিনা বিসিবি? দেখুন উজ্জ্বল, বাংলাদেশ সরকারের যেটা করার দরকার সেটা তারা করেছে। বাংলাদেশ সরাসরি সম্প্রচারের নির্দেশনা তারা সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশনা তারা দিয়েছেন, এবং নিশ্চয়ই বাংলাদেশ সরকার এটাও চেষ্টা করবেন যে অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেখানে যেন আইপিএলটা খেলা দেখা না হয়। দেখুন, বাংলাদেশ সরকার এটাকে নিয়েছে একটা মানসম্মানের ব্যাপার হিসেবে, প্রেস্টিজিয়াস ইস্যু, কিন্তু বাংলাদেশের একটা ক্রিকেটারকে তারা এত চড়া দামে নিল এবং তিনি সেটা ডিজার্ভ করেন, তাকে নেয়ার পরে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই তাকে বাদ দিয়েছে, উইদাউট এনি নোটিফিকেশন, এবং হচ্ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা তারা দেখাতে পারেনি, এবং সরকারি সরাসরি হস্তক্ষেপে তাকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু তারা এভাবে করেছে, এই প্রসেসে করেছে, বাংলাদেশ সরকারেরও নিশ্চয়ই রাইটস আছে বাংলাদেশের একটা ক্রিকেটারের সম্মান বজায় রাখার। বাংলাদেশের দর্শকদের ইমোশনে আঘাত লেগেছে, সেই ইমোশনটাকে প্রাধান্য দেওয়ার অধিকার অবশ্যই বাংলাদেশ সরকার রাখে, এবং তারা যেহেতু এই ব্যবস্থাটা নিয়েছেন যে বাংলাদেশের কোনো সম্প্রচার মাধ্যমে সেটি দেখানো যাবে না, টেলিভিশনে দেখানো যাবে না, অনলাইন মিডিয়ামগুলোতে দেখানো যাবে না, অবশ্যই তারা এই ব্যাপারেও পদক্ষেপ নেবেন যে কোনোভাবে যেন ওটিটি প্ল্যাটফর্মগুলো বা অন্যান্য মাধ্যমগুলোতে বা যারা চুরি করে নকল করে দেখান সেখানে যেন না। বাংলাদেশের ম্যাচগুলোকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় আইসিসি? কোনটা? বাংলাদেশের ম্যাচগুলোকে নিয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়, কি জবাব দেয় আইসিসি, এটাই হচ্ছে মূল বিষয়। সেটাই। অনেক ধন্যবাদ নোমান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে এবার শুরু হলো আপিল। সকাল থেকেই প্রার্থীতা ফিরে পেতে আবেদন শুরু করেছেন মনোনয়ন
মনোনয়ন প্রত্যাশীরা। অনেকেরই অভিযোগ, ছোট ছোট কারণে বাতিল করা হয়েছে মনোনয়ন। বুথ পর্যবেক্ষণ করে দ্বৈত নাগরিকত্ব সহ সব বিষয় যাচাই বাছাই করছে কমিশন। আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, সন্তোষজনক অবস্থায় আছে নির্বাচনের পরিবেশ। শাহাদাত অব্র জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিনের যাচাই বাছাই শেষে সারা দেশে ২,৫০০-এর বেশি মনোনয়নপত্রের মধ্যে ৭২৩টি বাতিল করেছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থীরাই আপিল আবেদন নিয়ে সোমবার সকাল থেকে হাজির হতে শুরু করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে। তবে প্রথম দিন অনেকটাই ঢিলেঢালা সময় কাটে কর্মকর্তাদের। আপিলকারীরা কেউ কেউ অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে মনোনয়ন। অনেকে আবার অভিযোগ করেন নিরাপত্তাহীনতার। শঙ্কা জানিয়েছেন নির্বাচন নিয়েও। তার নামে মামলা ছিল, কিন্তু আমার মনোনয়নপত্রটি বাতিল করে দিল, তার মনোনয়নপত্রটি বাতিল না করে স্থগিত করলো যে তোমাকে সময় দেওয়া হলো। আয় দায়ের হিসাব বিবরণী আমি অলরেডি দিছি, কিন্তু ওই পৃষ্ঠাটা কেন পূরণ করলাম না, আমার দৃষ্টিতে আমি দেখলাম এখানে এটাই, এটা কেন পূরণ হলো না, এই জন্য ওনারা রিজেক্ট করছে। এখনো মব চলতেছে, বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে, ওনারা লোকজন দিয়ে বিরক্ত করতেছে। ইলেকশন কমিশন থেকে আমি পজিটিভ রেজাল্ট নিয়ে ঘরে ফিরবো। যদি তারপরও আল্লাহ না করে এটা না হয়ে থাকে, আমি ইনশাআল্লাহ হাইকোর্টের দ্বারস্থ হব। মহামান্য হাইকোর্ট থেকে আমি বিশ্বাস করি আমি পজিটিভ রেজাল্ট পাবো। অঞ্চলভিত্তিক 10টি বুথে চলছে আপিল গ্রহণ। বুথ পর্যবেক্ষণে গিয়ে ইসি সিনিয়র সচিব জানালেন, দ্বৈত নাগরিকত্ব সহ বিবেচনাধীন সব বিষয়ে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন। 1842টা বৈধ আর 726টা আপনার রিটার্নিং অফিসার কর্তৃক আপনার বাতিল করা হয়েছে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওইটাকে নেওয়া হয়নি। সেই সূত্রে 726টা যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে, অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে, উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। এর আগে সকালে বুথ পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি ও নিষ্পত্তি শুরু হবে 10 জানুয়ারি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 20 তারিখ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। শাহাদাত অবশ্য এখন ঢাকা। একই সমস্যা থাকার পরেও কারো মনোনয়ন বাতিল, কারোটা আবার বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে। কেউ পাচ্ছেন রিভিউ এর সুযোগ, কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগ। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তা দ্বৈত নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেইং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মোজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। গাইবান্ধা 1 আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার 2 আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান, রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলতে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট 3 আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের
মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে দুই আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা 18 আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়ে যত পপুলারই হোক কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আমার কাছে মনে হয় অনেক হেভি ওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা একটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার 1000 লোকের স্বাক্ষর বা 2000 লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলার কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে 1842 জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের প্রার্থিতা বাতিল স্থগিতের বিরুদ্ধে আপিল করছেন প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন শাহাদাত অভ্র, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা দ্বৈত নীতি পালন করছেন, এমনটাই বলছেন প্রার্থীরা। এ পর্যন্ত কতজন আপিল করেছেন এবং আপিলে কি ধরনের যুক্তি তুলে ধরেছেন তারা, বিস্তারিত জানাবেন। রাত্রে এই মুহূর্তে কিন্তু হচ্ছে এই সচিবালয়, যেটি কিনা নির্বাচন কমিশনের সচিবালয়, সেখানে কিন্তু 10টি বুথের মাধ্যমে আপিল গ্রহণ করা হচ্ছে। মোট সকাল থেকে 11 জন আপিল করেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে, এবং 700 যে 23 জন আছে সেই 23 জনের বলা চলে বেশিরভাগই কিন্তু এখানে এসেই তাদের যেই অঞ্চল ভেদে যেই 10টি বুথ রয়েছে সেই 10টি বুথের মাধ্যমে কিন্তু তাদেরকে আপিল করতে হবে। আর এই মুহূর্তে আমি লক্ষ্য করছি এখানে মোটামুটি বলা চলে সকাল থেকেই যেই বুথগুলো আছে সেই বুথগুলো একেবারেই ফাঁকা। বেশ কয়েকটি অঞ্চলে এখনো কেউ এসেই পৌঁছাননি, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম এবং বেশ কয়েকটি বুথে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তারা অপেক্ষমান আছেন। কিন্তু তাদের যেই তালিকা অনুযায়ী তাদের আসন ভিত্তিক যারা কিনা হচ্ছে অবৈধ প্রার্থী হিসেবে গণ্য হয়েছে তারা আপিল করতে অনেকে আসেননি। তবে বেশিরভাগই এসে তাদের যেই ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র রয়েছে সেই পত্রের কি সংশোধনী করতে হবে সেটি জেনে সেই তথ্য অনুযায়ী কিন্তু হচ্ছে তারা আবার ফিরে আসছেন, এমনটাই কিন্তু জানতে পেরেছি। তার সাথে সাথে আজকে প্রথম দিন, আরো 4 দিন আছে হাতে। এই 4 দিনে আশা করা হচ্ছে যে বেশ কিছু যারা কিনা মনোনয়নপত্র প্রত্যাশী তাদেরকে অবৈধ বলা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে তারা এখানে এসে আপিল করবেন। এর পরবর্তীতে কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার জন্য আরো 8 দিন সময় রয়েছে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। রাত্রি। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থিতা বাতিল স্থগিতের বিরুদ্ধে আপিল করছেন প্রার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সোমবার বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ, সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নিয়ে এ কথা বলেন তারা। এ সময় স্থায়ী কমিটির নেতা ডক্টর মঈন খান বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার দেখানো পথেই সাফল্য আসবে। জাবেদ আব্দুল্লাহ জানাচ্ছেন বাকিটা। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর থেকেই রাজধানীর জিয়া উদ্যান হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আবেগ, সম্মান আর শ্রদ্ধার বাতিঘর। প্রতিদিনই দলীয় নেতাকর্মী ছাড়াও সারা দেশ থেকে আগত মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি জানাচ্ছেন ফুলেল শ্রদ্ধা। সোমবার সকাল থেকে একে একে শ্রদ্ধা, দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এখন সুন্দর পরিবেশ আছে এবং নির্বাচন হয়ে যাবে, এটা আমরা আশাবাদী 100%। নির্বাচন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না। তো আমার লিডার ভালো কিন্তু আমার টিম ভালো না, তখন আসলে আপনি যত ভালোই কাজ করেন না কেন ওই টিমে কোনো এফোর্ট আসে না। খালেদা জিয়াই যে অপসীম নেত্রী, গণতন্ত্রের মা। এদিন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন তার উত্তরসূরি তারেক রহমান। আর ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বলেন, জাতীয়তাবাদের জন্য এদেশের মানুষের দায়, দরদ আর ভালোবাসা রয়েছে। প্রত্যেকটা সংকটে যেমনি বিএনপি জনগণের পাশে ছিল, ঠিক এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য দেশে শান্তি, স্থিতিশীলতা দরকার, কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বেগম জিয়ার 43 বছরের রাজনীতির আতুর ঘর ছিল রাজপথ। 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। এ সময় পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের ঐক্য সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি নেতারা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বিএনপিকে প্রশাসন সমর্থন দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশ আবারও ফ্যাসিজমের দিকে যাচ্ছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে একথা বলেন তারা। আমরা ধরেই নিচ্ছি আরেকটা ফ্যাসিজমের দিকে আমরা যাচ্ছি। তো এখনো যারা বাংলাদেশের মানুষ আছেন, আমরা আপনাদের কাছে যাব, বিবেকের কাছে যাব, আপনারা প্রশ্নগুলো তুলবেন। বিএনপি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছে, ছবির মোহরা দিয়ে যাচ্ছে, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না, এটা খালেদা জিয়ার প্রতি অসম্মান করা হয়। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে বিগত 3টে ইলেকশনের কথা মনে করিয়ে দেয়। আমরা প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্তাবকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা বাড়ছে রাজশাহীর গ্রাম ও শহরের নারী ভোটারদের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ভোট শেষে প্রার্থীদের পাশেও পেতে চান তারা। আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান, যিনি বৈষম্য ছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। দালানের শহর,
উঁচু নিচু বরেন্দ্র, চরাঞ্চল আর সমতল জলাশয়ের ভৌগোলিক বৈচিত্র্যতায় ঘেরা রাজশাহী শহর, যেখানে মোট জনসংখ্যার ৪৯.৫১% নারী। ৭০% কৃষি পেশার এই জেলায় পুরুষের সাথে পাল্লা দিয়ে শ্রমে ঘামে এগিয়ে আছেন নারীরা, যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি। কাজে যাওয়া আসার পথে যাদেরকে শিকার হতে হয় নানা ধরনের হয়রানির। মানুষের সম্পূর্ণ দেয় না, এইভাবে দিন চালায় আমাদের। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, শিক্ষা লাভের সুযোগ, স্বাস্থ্যসেবা সহ নারী বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে আসছে নির্বাচনে প্রতিশ্রুতি চান তারা। কৃষিতে মেশিনারিজের ব্যবহার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন অন্যরাও। আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির দ্বারাই কৃষি কাজের হচ্ছে, এটার জন্য আমরা চাই যেন কারিগরি প্রশিক্ষণ। স্কুলে এখানে কাছে কোনো স্কুল নেই, বাচ্চাদেরকে পড়ানোর জন্য অনেক অসুবিধা হয়। কেবল গ্রামীণ নয়, শহরের উদীয়মান নারী উদ্যোক্তারাও চান গুরুত্ব দেয়া হোক কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নে। আগামী সরকারের কাছে এটা চাওয়া যে আমরা নতুন নারী উদ্যোক্তা, তারা যেন আমাদের পাশে থেকে নিরাপত্তার একটা জায়গা করে দেয়। আলো নারীরা যে শুধু বঞ্চিত তা না, এখানে আর একটা গোষ্ঠী আছে যেটাকে নৃগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী বলা হয়। তাদের মধ্যে শিক্ষার আলোও নেই, তারা সমাজে পিছিয়ে আছে অনেকটা। এদিকে নারীদের সামাজিক নিরাপত্তায় প্রার্থীর বাইরেও রাজনৈতিক নেতাদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী, এবং তাদের অগ্রযাত্রা যদি আমরা অব্যাহত না রাখতে পারি, আসলে রাষ্ট্রের যে উন্নতি, যে আমার উন্নয়নের যে ধারা, সেটা কিন্তু অব্যাহত থাকবে না। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী 11,40,035 জন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সারা দেশে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ওঠানামা করছে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পাবনায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। বরগুনায় কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজে যেতে পারছেন না অনেকেই। শীতে বাড়ছে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। হাসপাতালে ভিড় বাড়ছে শিশু ও বয়স্কদের। মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা আর ঠান্ডায় স্কুলে যেতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। হিলিতে ঘন কুয়াশায় দুশ্চিন্তায় কৃষক। পর্যাপ্ত রোদ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরোর বীজতলা। পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে শীতের দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ডাকাত তাড়াতে গিয়ে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন 2 জাহাজ ভাঙা শ্রমিক। নিহতরা হলেন আব্দুল খালেক ও সাইফুল ইসলাম। তারা সীতাকুণ্ডের কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করতেন। দুজনেরই বাড়ি গাইবান্ধা জেলায়। রোববার দিবাগত রাত প্রায় 2টার দিকে কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে একদল ডাকাত হানা দেয়। শ্রমিকদের প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে গেলে ইয়ার্ডের একটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করেন কয়েকজন শ্রমিক। এ সময় উপকূল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাগরে গিয়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা অন্য শ্রমিকরা সাঁতরে তীরে ফিরতে পারলেও আব্দুল খালেক ও সাইফুল ইসলাম সাগরে ডুবে মারা যান। কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী তসলিম উদ্দিন জানান, এর আগেও একাধিকবার ডাকাত দল ইয়ার্ডে হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ড উপকূলের বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ডে ডাকাতের তৎপরতা বেড়েছে বলেও জানান তিনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রে মাদক পাচার সংক্রান্ত মামলায় আজই আদালতে তোলা হতে পারে মাদুরো ও তার স্ত্রীকে। বাংলাদেশ সময় রাত 11টায় ম্যানহাটনের আদালতে বিচারের মুখোমুখি হবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিবিএস নিউজকে এই তথ্য দিয়েছেন। এদিকে দেশ পুনর্গঠনে প্রশাসন সহায়তা না করলে ভেনেজুয়েলায় আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর চাপের মুখে ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ দেখাচ্ছেন সদ্য দায়িত্ব নেয়া ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। পরবর্তী পরিস্থিতিতে দেশের জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন মাদুরো পুত্র নিকোলো মাদুরো গুয়েরা। মাদুরোর ঘনিষ্ঠ কে বিশ্বাসঘাতকতা করেছেন তা ইতিহাসেই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি।
আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।